সৌদি আরবে মরুভূমির মাঝে জন্ম নিচ্ছে বিশাল আকারের তরমুজ। অনেকেই অবাক হয়ে যান, এত গরম শুষ্ক এলাকায় এত রসালো আর মিষ্টি তরমুজ হয় কিভাবে। সাধারণত আমরা ভাবি তরমুজ তো পানি খাওয়া ফসল, অর্থাৎ পানি ছাড়া হয় না। অথচ সৌদি কৃষকরা এই ধারণাকে পুরো বদলে দিয়েছেন। তারা এমন পদ্ধতিতে চাষ করছেন যেখানে মাটিও নেই, খোলা আকাশও নেই, বরং একেবারে কৃত্রিম পরিবেশে বিশাল মিষ্টি ও রসালো তরমুজ উৎপাদন করছেন, যা শুধু দেশেই না রপ্তানিও হচ্ছে। এবং এই ফলন সম্ভব হয়েছে আধুনিক প্রযুক্তি আর নিয়ন্ত্রিত কৃষি ব্যবস্থার কারণে। সৌদিতে তরমুজ চাষ হয় গ্রিন হাউস পদ্ধতিতে। বিশেষ প্লাস্টিকের ছাউনি দিয়ে তৈরি, ঘরের ভেতরের তাপমাত্রা, আর্দ্রতা, আলো সব নিয়ন্ত্রণে রাখা হয়। এমনকি অনেক জায়গায় মাটির বদলে ব্যবহার করা হয় হাইড্রোপনিক্স নামের জলভিত্তিক চাষ পদ্ধতি, যেখানে পুষ্টিকর পানি দিয়ে গাছ বড় হয়। এতে করে গাছ পানির অভাবে মারা যায় না, বরং সব সময় একটা স্থির পরিবেশে বেড়ে ওঠে। ফলে ফল হয় অনেক বড়। এক একটা তরমুজের ওজন হয় ৫ থেকে ১০ কেজির বেশি। আরেকটা চমকপ্রদ বিষয় হলো এই তরমুজে চিনির মাত্রাও বেশি। সৌদির কৃষকরা তরমুজ গাছকে একটা নির্দিষ্ট সময়ে পানি কমিয়ে দেন। তখন গাছটা স্ট্রেস নেয়, তখন গাছ মনে করে সে যেন মারা যাচ্ছে। এই সময় গাছ তার সব শক্তি জমা করে ফলের মধ্যে, যাতে বংশধর বাঁচে, আর তখনই ফল হয় অতিরিক্ত মিষ্টি। এই টেকনিককে বলে স্ট্রেস রিপেনিং। এটা স্বাভাবিক গাছের আচরণকে কাজে লাগিয়ে ফলের স্বাদ বাড়ানোর একটা অভিনব পদ্ধতি। তরমুজ গাছগুলো শুধু গ্রিন হাউসে থাকে না, বরং মাঠেও বিশেষ প্রযুক্তির ছায়া দিয়ে রক্ষা করা হয়। এমনকি সূর্যের আলো নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয় ছায়াদান শীট। মাটি ঢেকে রাখা হয় মালচ দিয়ে, যাতে পানি শুকিয়ে না যায়। সেচ ব্যবস্থায় ব্যবহার করা হয় ড্রিপ সিস্টেম, যেখানে প্রতিটি গাছের গোড়ায় পরিমিত পানি দেওয়া হয়। এতে পানি অপচয় হয় না, আবার গাছও চাহিদা মতো পানি পায়। এই হিসাবে পানি ব্যবস্থাপনায় গাছ হয় শক্তিশালী, ফল হয় ভারী ও সুস্বাদু। সৌদি আরবের এই তরমুজ চাষ শুধু মরুভূমিকে সবুজে ভরিয়ে দিচ্ছে না, বরং আধুনিক কৃষির সম্ভাবনাকেও দেখিয়ে দিচ্ছে নতুন দিক। তারা প্রমাণ করছে প্রকৃতি যত কঠিনই হোক না কেন, প্রযুক্তি আর মাথা খাটালে সেখানে ফলন সম্ভব। বাংলাদেশেও আমরা অনেক সময় খরায়, লবণাক্ততায় বা গরমে ফসলের ক্ষতি নিয়ে চিন্তিত থাকি। অথচ সৌদির মডেল অনুসরণ করলে আমাদের উপকূল বা শুষ্ক অঞ্চলগুলোতেও এই ধরনের চাষ সম্ভব। কারণ গাছের জন্য দরকার শুধু পানি না, দরকার পরিবেশ, পরিচর্যা আর একটু বিজ্ঞান। খেজুর গাছে ফুল না বাঁধলে ফল আসে না, কি এক অদ্ভুত সত্যি। খেজুর গাছে ফুল আসে ঠিকই, কিন্তু ফল আসে না। অনেক সময় এমন ঘটনাই দেখা যায়। চাষি ভেবেই পান না গাছটা কি রোগে পড়েছে, পানি কম পড়েছে, নাকি গরম বেশি। কিন্তু আসল কারণটা আর কিছু না, গাছে ফুল হয়েছে, ঠিকভাবে পরাগায়ন হয়নি। আর এই পরাগায়ন করিয়ে দিতে যে কৌশল দরকার, সেটাই হলো ফুল বাঁধা। অনেকেই জানেন না খেজুর গাছে পুরুষ ও নারী গাছ আলাদা হয়। পুরুষ গাছে থাকে পরাগ, কিন্তু ফল হয় না। আর নারী গাছে ফল হয়, কিন্তু সেটি পরাগ ছাড়া অসম্ভব। আর এখানেই দরকার হয় মানুষের হাতে করে ফুল বাঁধার মতো কাজ, যেটা একদম সময় ধরে বুঝে শুনে করতে হয়। এই ফুল বাঁধার পদ্ধতিটা দেখতে যতটা সহজ মনে হয়, বাস্তবে এত সহজ নয়। প্রথমে চাষিরা পুরুষ গাছ থেকে ফুল কেটে আনেন, যেখানে থাকে পরাগ বা পোলেন। এরপর সেই ফুল শুকিয়ে বা তাজা অবস্থায় নারী গাছের ফুলের সঙ্গে একটা ছোট বাঁশের কুঞ্চি বা দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়। বেঁধে দেওয়ার পর বাতাস বা সামান্য ঝাঁকুনিতে সেই পরাগ গিয়ে লাগবে নারী গাছের ফুলে, আর সেখান থেকেই শুরু হবে প্রকৃত ফল ধরার প্রক্রিয়া। যদি ঠিক সময় এই কাজটা না করা হয়, তাহলে অনেক ভালো গাছও ফুল ঝরিয়ে ফেলে, আর ফলন হয় শূন্যের কোঠায়। এই কৌশল ব্যবহার করলে খেজুর গাছের ফলন হয় কয়েক গুণ বেশি। স্বাভাবিকভাবে যে গাছে ২০ থেকে ৩০% ফুলে ফল হতো, সেখানে পরাগায়নের মাধ্যমে সেটা বেড়ে দাঁড়ায় প্রায় ৮০ থেকে ৯০%। এমনকি ফলগুলো হয় বড়, রসালো এবং বিক্রির উপযোগী। অনেক চাষি এখন এই ফুল বাঁধা পদ্ধতি নিয়মিত ব্যবহার করছেন। শুধু নার্গিস বা খেজুরি না, এই কৌশলটা উন্নত কৃষির একটা নিদর্শন হিসেবেও ধরা হয়। কারণ এটা মানুষ নিজের হাতে করে, সময় ধরে ধরে। এটা একদিকে বিজ্ঞান, আবার অন্যদিকে কৃষির এক রকমের শিল্প। তবে এর পেছনে কিছু হিসেব নিকেশও থাকে। সব গাছে ফুল বাঁধা হয় না। সাধারণত প্রতি ১০টি নারী গাছের জন্য একটি পুরুষ গাছ রাখা হয়। বেশি পুরুষ গাছ রাখলে জমির অপচয় হয়, কম রাখলে পরাগায়নের সমস্যা দেখা দেয়। এর জন্য প্রয়োজন হয় অভিজ্ঞ চাষির সিদ্ধান্ত। অনেক কৃষক এখন এই কাজে প্রশিক্ষণ নিচ্ছেন, কারণ সরকারের কৃষি অফিস থেকেও বিষয়টি গুরুত্ব দিয়ে শেখানো হচ্ছে। বিশেষ করে যেসব এলাকায় খেজুর চাষ বেশি হয়, যেমন যশোর, খুলনা, সাতক্ষীরা, রাজশাহী, সেখানে এই কাজ এখন নিয়মিত হচ্ছে। প্রকৃতির মাঝে অনেক অদ্ভুত উদ্ভিদ রয়েছে, যেগুলো রহস্য আমাদের মাথায় ঘুরপাক খায়। চিলি ক্যাকটাস, এই গাছটি দেখতে অনেকটা সাধারণ ক্যাকটাসের মতোই, তবে এর মধ্যে লুকিয়ে আছে এক রহস্য। চিলির মতো তীব্র ঝাল স্বাদ। শুনতে অবাক লাগলেও এটি সত্যি। চিলি ক্যাকটাস এমন এক ধরনের গাছ যেটি দেখতে ক্যাকটাসের মতো হলেও এর মধ্যে কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এই গাছটির কাণ্ডের এক অংশে এমন তীব্র ঝাল থাকে, যা সাধারণ চিলির মতোই জ্বালাতনকারী। আমরা জানি ক্যাকটাস গাছ সাধারণত শুষ্ক জায়গায় ভালোভাবে বেড়ে ওঠে এবং তার শিকড় পানি শোষণ করার জন্য গভীরে চলে যায়। তবে চিলি ক্যাকটাস একটু ভিন্ন। এটি
এমন এক ধরনের গাছ যা শুষ্ক স্থান ছাড়াও কিছু ঠান্ডা এলাকায় ভালোভাবে বেড়ে ওঠে এবং এর প্রতিটা পাতা চিলির মতো শক্তিশালী ঝাল। এটি একটি স্বাভাবিক ক্যাকটাসের মতোই দেখতে, তবে এর ত্বক কিছুটা মসৃণ এবং একে ছুলে বোঝা যায় এর মধ্যে কিছু মিষ্টি ঝালের ভাব রয়েছে। এই গাছের ফুলগুলো দেখতে ছোট, কিন্তু যখন এটি পুরোপুরি পরিপক্ক হয় তখন এর ফলের মধ্যে ঝাল ও মিষ্টির মিশ্রণ তৈরি হয়। এতে কোনো কৃত্রিম উপাদান থাকে না, প্রাকৃতিক উপায়ে একেবারে তাজা স্বাদ আসতে থাকে। চিলি ক্যাকটাস মেক্সিকো অঞ্চলের একটি বিশেষ উদ্ভিদ এবং এটি খাবারের রেসিপিতে ব্যবহৃত হয়। এখানে স্থানীয়রা এটি মেক্সিকান সালসা এবং গুয়াকামোল তৈরি করতে ব্যবহার করে। তাদের মতে এই গাছের তীব্র ঝাল এমনভাবে মেশানো থাকে যা খাবারের স্বাদকে এক নতুন মাত্রায় নিয়ে যায়। মেক্সিকোর ঐতিহ্যবাহী রান্নায় এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান। তবে এই গাছটি শুধু খাবারের স্বাদ বাড়াতেই ব্যবহার হয় না, এটি আরও অনেক ধরনের ঔষধি গুণেও সমৃদ্ধ। এই গাছের পাতায় কিছু রাসায়নিক উপাদান রয়েছে যা ব্যথা কমাতে, শরীরে সঠিক রক্ত সঞ্চালন বজায় রাখতে এবং হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এমনকি এতে থাকা উপাদানগুলো শরীর থেকে অতিরিক্ত বর্জ্য পদার্থ বের করতে সাহায্য করে। এটা আমাদের শেখায় প্রকৃতির মধ্যে এমন অনেক আশ্চর্য উপাদান রয়েছে যেগুলো আমাদের শুধু খাবার উপভোগে সাহায্য করে না, বরং আমাদের স্বাস্থ্য এবং উন্নতির জন্য উপকারী। চিলি ক্যাকটাস প্রকৃতির এক বিশেষ উপহার, যা কেবলমাত্র খাবারে ব্যবহৃত নয় বরং আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হতে পারে। আজকাল কিছু উদ্ভিদ বিজ্ঞানী এবং কৃষক এই গাছটির চাষ বাড়ানোর চেষ্টা করছেন, কারণ এর মতো অনন্য উদ্ভিদ আমাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি পরিবেশে উপকারী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর দিকেও সাহায্য করতে পারে। অ্যামাজনের গহীন অরণ্যের থেকেও ভয়ঙ্কর আর সমুদ্রের তলদেশের থেকেও বেশি আতঙ্কের জার্মানির ব্ল্যাক ফরেস্ট। দিনের আলোতেও কেউ সাহস পায় না সেখানে পা রাখতে, সূর্য উঠলেও যেন আলো সেখানে পৌঁছাতে ভয় পায়। গাছের ডালে ডালে জমে থাকা কালো ছায়া আর প্রতিটি পাতার ফাঁকে লুকিয়ে থাকা এক অজানা চোখ যেন চুপচাপ তাকিয়ে থাকে কার আগমন হলো সেই খোঁজে। এখানে অদ্ভুত সব প্রাণী দেখা যায় যাদের অস্তিত্ব বিজ্ঞানের কাছে আজও রহস্য। কে জানে, হয়তো তারা প্রাণীই নয়, আত্মার মতোই অদৃশ্য, ভয়ঙ্কর কিছু। জানেন কি, এই জঙ্গলে যারা প্রবেশ করেছে তাদের মধ্যে মাত্র 30% জীবিত ফিরে এসেছে। বাকিরা কোথায় গেল কেউ জানে না, কারো খোঁজ পাওয়া যায়নি। কেবল কিছু ফিসফাস, গাছের গায়ে আঁচড়ের দাগ আর বাতাসে মিশে থাকা কান্নার শব্দ। স্থানীয়দের বিশ্বাস এই জঙ্গলে বাস করে ভয়াল আত্মারা। তারা ঘুমায় না, ক্ষুধার্ত হয়ে অপেক্ষা করে পরবর্তী শিকারটির জন্য। গাছের নিচে দাঁড়ালে পায়ের নিচে জমে থাকা পাতার স্তূপ যেন হঠাৎ নড়ে চড়ে উঠে আপনাকে টেনে নিচে নামিয়ে নিতে চায়। কেউ কেউ বলে রাত নয়, দিনেই সবচেয়ে বেশি বিপদ, কারণ আত্মারা তখন সবচেয়ে বেশি সক্রিয় থাকে। জঙ্গলের নির্জনতায় হঠাৎ শোনা যায় হাসির শব্দ। একটা নয়, অনেকগুলো কণ্ঠস্বর, যেন কেউ খেলতে ডাকছে, আবার কেউ মৃত্যু। একজন বৃদ্ধার গল্প শোনা যায়, তার ছেলে গিয়েছিল কাঠ কাটতে, সকালে গিয়েছিল আর ফিরে আসেনি। খোঁজ করতে করতে গভীরে গেলে দেখা যায় তার কাটা কাঠ ঠিকই পড়ে আছে, কিন্তু সে নেই, শুধু একটি কাটা চিহ্ন যা গাছের গায়ে তাজা রক্তের মতো লাল। আরেকজন পর্যটক, তার ক্যামেরা পাওয়া গেছে এক ঝর্ণার ধারে। ক্যামেরার স্ক্রিনে সেই যে দৃশ্য ছিল তা কেবল এক কালো ছায়া, মানুষের মতো, কিন্তু মুখ নেই। কি সেটা ছিল কেউ জানে না। দিনের বেলা হঠাৎ করে কুয়াশা ঘনিয়ে আসে, আশপাশ কিছুই দেখা যায় না, বাতাস নিঃশব্দ হয়, পাখিরাও থেমে যায়। আর তখনই শুরু হয় কিছু অদ্ভুত শব্দ। কখনো কেউ কাঁদে, কখনো কেউ ডাকে নাম ধরে। এই ব্ল্যাক ফরেস্ট যেন এক জীবন্ত অভিশাপ। আপনি কি সাহস পাবেন এই জঙ্গলে পা রাখতে? অন্ধকারে যখন আপনার নাম ধরে কেউ ডাকবে, আপনি কি উত্তর দেবেন? যদি কখনো আগ্রায় যান তাহলে একটা জিনিস না খেয়ে ফেরা প্রায় অসম্ভব, পেঠা। এই ট্রান্সলুসেন্ট, রসালো এবং সুস্বাদু মিষ্টিটি আগ্রার এক অনন্য ঐতিহ্য। কিন্তু কখনো ভেবেছেন এই পেঠা কিভাবে তৈরি হয়? আজ আমরা আপনাকে নিয়ে যাব সেই ফ্যাক্টরির ভেতরে, যেখানে প্রতিদিন হাজার হাজার কেজি পেঠা তৈরি হয় এবং পুরো ভারতে ছড়িয়ে পড়ে। এই পেঠার প্রধান উপাদান হলো অ্যাশ গার্ড বা সাদা কুমড়া, যাকে হিন্দিতে বলা হয় কচ্ছা কদ্দু। প্রথম ধাপে বিশাল বিশাল কুমড়া ফ্যাক্টরিতে আনা হয় এবং এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয় যাতে কোনো ধুলোবালি বা অশুদ্ধতা না থাকে। এরপর অভিজ্ঞ কর্মীরা ধারালো ছুরি দিয়ে কুমড়ার শক্ত খোসা ছাড়িয়ে নেয় এবং ভেতরের অংশকে ছোট ছোট টুকরোতে কেটে নেয়। কাটা কুমড়াগুলোকে এরপর বিশেষ ধরনের চুন মিশ্রিত পানিতে ডুবিয়ে রাখা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ ধাপ, কারণ এতে কুমড়ার টুকরাগুলো শক্ত হয় এবং রান্নার সময় সেগুলো গলে যায় না। কয়েক ঘন্টা পর এই কুমড়াগুলোকে বিশুদ্ধ পানিতে ধুয়ে নেওয়া হয় যাতে অতিরিক্ত চুন মিশ্রিত অংশ সম্পূর্ণভাবে ধুয়ে যায়। এরপর শুরু হয় মূল রান্নার কাজ। এক বিশাল কড়াইতে চিনি আর পানি মিশিয়ে তৈরি করা হয় ঘন সিরাপ, যেখানে কুমড়ার টুকরোগুলো ধীরে ধীরে ফোটানো হয়। এই সিরাপ ধীরে ধীরে কুমড়ার ভেতরে প্রবেশ করতে থাকে আর এভাবেই পেঠার সেই চিরচেনা রসালো টেক্সচার তৈরি হয়। কিছু নির্দিষ্ট ধরনের পেঠার ক্ষেত্রে এই সময়েই মেশানো হয় কেশর, গোলাপ জল, এলাচ এবং অন্যান্য ফ্লেভার।
যেমন কেশর পেঠা তৈরি করতে সিরাপে কেশর যোগ করা হয়, আর গোলাপ পেঠায় মেশানো হয় প্রাকৃতিক গোলাপ নির্যাস। একবার চিনির সিরাপে ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে পেঠাগুলোকে বড় ট্রেতে ছড়িয়ে ঠান্ডা করা হয়। কিছুক্ষণের মধ্যেই এগুলো হালকা শক্ত হয়ে যায় এবং সেই চকচকে সুন্দর পেঠার আকৃতি নেয়। এবার আসবে প্যাকেজিংয়ের ধাপ। আধুনিক স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে নির্দিষ্ট ওজনে পেঠা মাপা হয় এবং প্লাস্টিক বা কার্ডবোর্ড প্যাকেটে মোড়ানো হয়। প্যাকেজের গায়ে লেখা হয় ব্র্যান্ডের নাম, উপাদান এবং উৎপাদনের তারিখ। এরপর এগুলো চলে যায় বাজারে, যেখানে আমাদের মতো ক্রেতারা কিনে নিয়ে বাড়িতে বসে উপভোগ করি।